ডাটা ইন্টারপ্রিটেশন আমাদের সারা জীবনই করতে হবে। ডাক্তারি করতে হলে সারা জীবন ডাটা ইন্টারপ্রিটেশন করতে হবে। ডাটা ইন্টারপ্রিটেশনের মধ্যে কমন যে ডাটা, সেটা হলো আমরা কি করি, সিবিসি দেখি। সিবিসির মধ্যেই আমরা কিন্তু কিছু ইনভেস্টিগেশনের ইনফরমেশন পেয়ে যাই, এবং এটা থেকে আস্তে আস্তে আমরা ডায়াগনোসিসের দিকে চলে যাই। বিশেষ করে এই কোভিড সিচুয়েশনে এটা আমাদেরকে খুব বেশি হেল্প করতেছে। ঠিক আছে, এখন আমরা ডাটা সিবিসিতে করে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাওয়া গেল, ঠিক না? তো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া থেকে আমরা গতদিন কি আলোচনা করছিলাম? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া কি কারণে হতে পারে, একজন বলো, যে কোনো একজন বলো না। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আমরা কি কি কারণে চিন্তা করি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে, তারপর থ্যালাসেমিয়াতে, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াতে। আচ্ছা, এই যে থ্যালাসেমিয়ার কথা চিন্তা করলাম, থ্যালাসেমিয়া কি ধরনের একটা ডিজিজ? এটা একটা হিমোলাইটিক, হ্যাঁ, হিমোলাইটিক অ্যানিমিয়া। এখন হিমোলাইটিক অ্যানিমিয়া আমাদের মানে বাংলাদেশে কেমন আছে হিমোলাইটিক অ্যানিমিয়া? তোমরা হিমোলাইটিক অ্যানিমিয়া কেস দেখছো? হিমোলাইটিক অ্যানিমিয়া কেস দেখছো কিনা ওয়ার্ডে? আমরা তো বেশ রোগী পাই হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া আমাদের ওয়ার্ডের মধ্যে প্রায়ই আমরা পাই, এবং পরীক্ষায়ও তোমাদেরকে হিমোলাইটিক অ্যানিমিয়া প্রায় সব পরীক্ষায় দেওয়া হয়। এইবারকার পরীক্ষা যেটা চলতেছে এমবিবিএস ফাইনাল পরীক্ষা, সেইখানেও কিন্তু হিমোলাইটিক অ্যানিমিয়ার কেস দেওয়া হচ্ছে। এবং তোমাদেরও যেটা পরীক্ষা হবে কয়েকদিন পরে, সেটা তো আশা করি তোমাদের হিমোলাইটিক অ্যানিমিয়া তোমরা কেস পাবাই। কি হিসাবে পাইতে পারো? বেশিরভাগ আমরা শর্ট কেস হিসাবে দিই। হ্যাঁ, শর্ট কেস হিসাবে এই থ্যালাসেমিয়া কেস বা এই ধরনের কেস যেগুলো থাকে, এই কেসগুলো আমাদের দেওয়া হয় পরীক্ষা। হিমোলাইটিক অ্যানিমিয়া তোমাকে অবশ্যই কিছু না কিছু জানতে হবে। হ্যাঁ, তো হিমোলাইটিক অ্যানিমিয়া এই যে ডিজিজ, হ্যাঁ, হিমোলাইটিক অ্যানিমিয়া আমাদের সিলেটে কিন্তু বেশ আছে। এবং সিলেট মেডিকেল কলেজে যেহেতু তোমরা পড়াশোনা করতেছো, সিলেটের পপুলেশনের একটা গুড পার্সেন্টেজ অফ মানে পিপল কিন্তু সাফারিং ফ্রম থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া আমাদের এখানে প্রচুর আছে। এবং থ্যালাসেমিয়া ছাড়াও আরো বিভিন্ন ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, ঠিক না? আর কি কি ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া সম্পর্কে তোমাদের ধারণা আছে? আরেকজন বলো। থ্যালাসেমিয়া তো আছেই, থ্যালাসেমিয়া ছাড়া কি আর হিমোলাইটিক অ্যানিমিয়া তোমরা কি মানে জানা নাই তোমাদের? থ্যালাসেমিয়া ছাড়া আর কি হিমোলাইটিক অ্যানিমিয়া আছে? আচ্ছা, তোমরা চিন্তাই করতে পারো। হ্যাঁ, বলো বলো। আচ্ছা, আমি বলি, তোমরা ধরো তোমাদের মধ্যে কেউ কেউ এমনও হইতে পারে কিছুদিন পরে ডাক্তার হবা, ডাক্তার হওয়ার পরে তোমরা আরো উপর লেভেলে যাবা, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন করবা, স্পেশালিস্ট হবা, এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তোমাকে ছড়ায় পড়তে হবে। দেশেও ছড়াইতে হবে, বিদেশেও ছড়াইতে হবে। এখন বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া পাওয়া যায়, এবং সেটা সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে। যেমন আমি যখন মালদ্বীপে গেলাম, মালদ্বীপে যাওয়ার পর আমাকে প্রথমেই 3 দিনের রিফ্রেশার কোর্সের মতো ট্রেনিং পাঠিয়ে দিল, যে আপনি যান, প্রথমে আমাদের এখানে ডিজিজ সম্পর্কে জানেন, তারপরে আমাদের এখানে চিকিৎসা করবেন। ওইখানে একটা জিনিস দেখলাম, সেটা হলো G6PD ডেফিসিয়েন্সি। হ্যাঁ, G6PD ডেফিসিয়েন্সি আমাদের এখানে আমরা খুব একটা দেখি নাই, কিন্তু আমি যখন মালদ্বীপে গেলাম দেখি ওখানে বুড়ি বুড়ি রোগী। আমার চিকিৎসা করতে গেলে G6PD ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। একইভাবে তুমি যদি এখন আমেরিকাতে যাও, আমেরিকাতে গেলে ওখানে কি পাওয়া যাবে ডিজিজ বলতে পারবা? কোন হিমোলাইটিক অ্যানিমিয়া বেশি পাওয়া যাবে? সিকল সেল অ্যানিমিয়া। হ্যাঁ, এখন সিকল সেল অ্যানিমিয়া সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে, সিকল সেল অ্যানিমিয়া সম্পর্কে যদি পড়া না থাকে, তাহলে কিন্তু ওখানে তুমি চিকিৎসা করতে গিয়ে একটা মানে সমস্যায় পড়তে পারো। এই জিনিসগুলা আমাদের কিছু কিছু জানা আছে না? তোমরা পড়াশোনা কিছু কিছু করছো তো? জি স্যার। থ্যালাসেমিয়া নিয়ে তো কিছু আলোচনা নিশ্চয় মানে সবাই করছে। হ্যাঁ, থ্যালাসেমিয়া ছাড়াও আরো যে হিমোলাইটিক অ্যানিমিয়া যেগুলো আছে, এই হিমোলাইটিক অ্যানিমিয়া সম্পর্কে তোমাদের পড়াশোনা কেমন হয়েছে? যেমন G6PD ডেফিসিয়েন্সি। হ্যাঁ, এই G6PD ডেফিসিয়েন্সি সম্পর্কে তোমাদের কারো ধারণা থাকলে একটু বলো তো দেখি। তোমরা কিছু পড়াশোনা করছো G6PD ডেফিসিয়েন্সি, এটা সম্পর্কে কোনো ধারণা কারো আছে? আচ্ছা, ঠিক আছে, ধারণা যদি না থাকে আমরা পরে আলোচনায় আসবো যখন, তখন ডিসকাশনে যাব ডিটেইলস।
আচ্ছা যাক, সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া সম্পর্কে কিছু একটু বলো তো, তোমাদের কি ধারণা সিকেল সেল অ্যানিমিয়াটা কি, বা এই রোগটা মানে কি প্রেজেন্টেশন নিয়ে আসে, কি সমস্যা নিয়ে আসতে পারে, কি চিকিৎসা দেওয়া লাগতে পারে? তোমরা অনেকে ভিডিও অফ করে ফেলতেছো। আরে অফ করার কিছু নাই, না পারলে কোনো অসুবিধা নেই, আমি তো একটু পরে তোমাদেরকে স্লাইড দেখাবো, তখন তো তোমরা সবই দেখবা যে তোমরা জানোই। এখন এই কি নাম, ভিডিও অফ করার দরকার নেই, এমনি কথা বলতে থাকো, যদি তোমাদের মনে না আসে কোনো অসুবিধা নেই, আমি তো তোমাদেরকে একটু পরে ডিসকাশনে যাবই। হ্যাঁ ঠিক আছে, তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া সম্পর্কে তাহলে আমরা একটু ডিসকাশন করি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া এটা একটা কমন একটা ডিজিজ, যে ডিজিজটা আমাদের সারা দুনিয়াতেই আছে, থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড আমাদের হিমোলাইটিক অ্যানিমিয়া পেশেন্ট ম্যানেজ করতেই হয়। এই হিমোলাইটিক অ্যানিমিয়া এই ডিজিজটা যে হয়, এখানে আমরা কি পাই? হিমোলাইটিক অ্যানিমিয়াতে বেশিরভাগ আমরা পাই নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া, কিন্তু হাইপোক্রমিক মাইক্রোসাইটিকও হইতে পারে, যেমন আমাদের থ্যালাসেমিয়া হাইপোক্রমিক মাইক্রোসাইটিক। এইখানে কি হয়, আমাদের এই যে আরবিসির যে লাইফ স্প্যান, আরবিসির লাইফ স্প্যানটা 120 দিন, আমরা সবাই জানি, ঠিক না? এখন তোমরা কেউ বলতে পারবা এই সিকেল সেল অ্যানিমিয়াতে আরবিসির লাইফ স্প্যান কতদিন থাকে? তোমাদের কারো জানা আছে? 17 ডেজ, 17 দিন। তাইলে যেখানে 120 দিন নরমাল আরবিসির লাইফ স্প্যান, সেখানে কিন্তু সিকেল সেল অ্যানিমিয়াতে এটা কমে চলে আসে 17 দিনের মধ্যে, 17 ডেজ। তাইলে এই যে শর্ট এন্ড আরবিসি সার্ভাইভাল, এটার কারণে পেশেন্টের সমস্যা দেখা দেয়। এখন যদি বোন ম্যারো থেকে যদি কম্পেনসেট করতে পারে, তাইলে অনেক পেশেন্ট দেখা যায় এসিমটোমেটিকও থাকতে পারে। পেশেন্টের একদিকে লাইফ স্প্যান কমতেছে, অন্যদিকে এই বোন ম্যারো কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া হয়ে ওখান থেকে প্রচুর পরিমাণে প্রোডাকশন হওয়ার কারণে পেশেন্টের এনিমিয়া মাইল্ড থাকে এবং এসিমটোমেটিক পেশেন্ট থাকতে পারে। যেমন আমি তোমাদেরকে গতদিন বলছি কিনা জানি না, আমারই একজন কলিগ, আমি যখন ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ছিলাম, ওইখানে উনি কার্ডিওলজিস্ট এবং রিটায়ার্ড হওয়ার সময় উনার ধরা পড়লো যে উনার থ্যালাসেমিয়া ট্রেট। উনি সারাটা জীবনই কাটাই দিয়েছে, সারা চাকরি জীবনই কাটাই দিয়েছে উইদাউট ডায়াগনোসিস, এবং উনি ওই দেখা যাচ্ছে যে ওনার কিছু কম্প্রোমাইজ লাইফস্টাইলের মধ্যে উনি কোনো মতে ওনার জীবনটাই কাটাই দিয়েছে। তাহলে কিছু কিছু পেশেন্ট থাকে যাদের কিন্তু এইরকম ভাবে মাইল্ড সিমটম থাকে, হ্যাঁ, এবং এটাকে অনেকে গুরুত্ব না দেওয়ার কারণে অনেক ডিলেড ডায়াগনোসিস হয় এবং ট্রিটমেন্ট ডিলেড। আচ্ছা, এই পেশেন্টদের আমরা হিমোলাইটিক অ্যানিমিয়াতে কি পাই? যদি আমরা রেটিকুলোসাইট কাউন্ট করি, তাইলে এখানে রেটিকুলোসাইটোসিস পাই। হ্যাঁ, এইখানে আমরা যদি টেস্ট করি তাহলে কি পাই? বিলিরুবিন লেভেলটা বেড়ে যায়, ইনডিরেক্ট বিলিরুবিন যেটা সেটা বেড়ে যাবে, এলডিএইচ বেড়ে যাবে। হ্যাঁ, এলডিএইচ লেভেল যদি আমরা করি, এলডিএইচটা বেড়ে যায়। আচ্ছা, আমরা ইনভেস্টিগেশনের মধ্যে একটা ইনভেস্টিগেশন হলো হিমোগ্লোবিনুরিয়া। আচ্ছা, হিমোগ্লোবিনুরিয়া এই টার্মটা সম্পর্কে তোমাদের ধারণা আছে? যদি হিমোগ্লোবিন ইউরিনের মধ্যে আসে, তাইলে ইউরিনের কালারটা কি হবে? ব্ল্যাক। একজন বলো ইউরিনের কালার। আচ্ছা, স্মোকি, ডার্ক ইউরিন। হ্যাঁ, স্মোকিং হইতে পারে, আর কি হইতে পারে? ডার্ক ইউরিন হবে। ডার্ক ইউরিন হয়ে যেতে পারে। গুড। তাইলে পারঅক্সিজমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া একটা টার্ম আছে, তোমাদের জানা আছে? একটা ডিজিজ কন্ডিশন, পারঅক্সিজমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া। এই পারঅক্সিজমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া সম্পর্কে কারো কোনো ধারণা আছে? কেউ পড়াশোনা করছে, একটু বলতে পারবা? আমরা কিন্তু ওয়ার্ডে নামটাই পড়ছি। হ্যাঁ, নামটাই শুধু পড়ছে। আচ্ছা ঠিক আছে, নাম পড়লে তো খালি হবে না, এই সম্পর্কে কিছু কিছু আস্তে জানতে হবে। কারণ হলো আমাদের ওয়ার্ডে রুগী যারা আসে, এদের মধ্যেও কিছু কিছু রুগী এরকম আমরা পাইছি পারঅক্সিজমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া। এই পেশেন্টদের কি দেখতে হবে তোমাদের এটা জানা আছে? পেশেন্টের কে আমরা বলি রাতের বেলা পেশাবটা জমায়ে রাখতে। হ্যাঁ, রাতের বেলা যে পেশাব হবে সেই পেশাবটা জমায়ে রাখতে হবে, এবং সকালে গিয়ে আমরা ইন্সপেক্ট করব তার ইউরিনের কালার কি হয়।
এবং এই কালার দেখেই আমরা কিন্তু সন্দেহ করি যে এই পেশেন্টের paroxysmal nocturnal hemoglobinuria থাকতে পারে। কারণ এই যে কথাটা তোমরা বললা যে স্মোকি ইউরিন, ডার্ক ইউরিন, আমি যখন স্লাইড দেখাবো তখন তুমি বুঝতে পারবা যে এই ধরনের বিভিন্ন কালার চেঞ্জের কারণে এই কালারটা দেখেই আমাদের সন্দেহ হয়ে যায় যে এই ধরনের কন্ডিশন থাকতে পারে। তাইলে এই পেশেন্টদের যদি আমরা হেপ্টোগ্লোবিন লেভেল দেখি, এটা লো থাকতে পারে, অ্যাবসেন্টও থাকতে পারে। এইটা দেখে আমরা চিন্তা করি হিমোগ্লোবিনুমিয়া। এই হিমোগ্লোবিন যদি আমাদের ব্লাডের মধ্যে চলে আসে তাহলে কি অসুবিধা হবে? হিমোগ্লোবিন তো আরবিসির মধ্যে থাকার কথা। এখন আরবিসি যদি ভেঙে যায়, হিমোলাইসিস হয়ে যায় এবং এই আরবিসি থেকে হিমোগ্লোবিন বের হয়ে যদি চলে আসে সার্কুলেশনে, তাইলে কি অসুবিধা হইতে পারে? এই যে হিমোগ্লোবিনিমিয়া, হিমোগ্লোবিন যদি চলে আসে ব্লাডের সার্কুলেশনের মধ্যে, তাহলে কি অসুবিধা হইতে পারে? এই হিমোগ্লোবিনের কারণে দেখা যাবে নাইট্রিক অক্সাইড যেটা আছে সেটা ডেফিসিয়েন্সি দেখা দেবে এবং আলটিমেটলি ভাস্কুলোপ্যাথি ডেভেলপ করবে। ভাস্কুলোপ্যাথি ডেভেলপ করলে ওইটা থেকে মাল্টিপল কমপ্লিকেশন দেখা দেবে। এখন আমরা চিন্তা করি যে এই যে হিমোলাইসিস, হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইসিস যে হয়, হিমোলাইসিস কি কারণে হয়? হিমোলাইসিসের কারণ যেমন আমাদের কিছু আছে এক্সট্রা কর্পাসকুলার হিমোলাইসিস, কিছু আছে আবার ইন্ট্রা কর্পাসকুলার হিমোলাইসিস। এখন ইন্ট্রা কর্পাসকুলার হিমোলাইসিসের মধ্যে আমরা কমন যেটা দেখি সেটা হলো হিমোগ্লোবিনোপ্যাথিস। যেমন তোমরা বলছো একটু আগে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া সম্পর্কে তোমরা জানোই, ঠিক আছে? এছাড়াও কিছু মেমব্রেন অ্যাবনর্মালিটি আছে, কিছু মেটাবলিক অ্যাবনর্মালিটি আছে। এইগুলো আমাদের জানতে হবে যে মেমব্রেনে কি অ্যাবনর্মালিটি হয় এবং মেটাবলিক কি অ্যাবনর্মালিটি হয়, এটা থেকে কি কারণে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। একইভাবে এক্সট্রা কর্পাসকুলার হিমোলাইসিস যেটা হয় সেটা ইমিউন, নন ইমিউন দুই মেকানিজমই হয়। আচ্ছা, এখন আমরা তোমরা বললেই হয়তো মনে পড়বে, কিন্তু তোমাদের আগে মনে পড়ে নাই, সেটা হলো এই যে মেমব্রেন ডিফেক্ট। মেমব্রেন ডিফেক্টের মধ্যে একটা আমি কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করছি, সেটা হলো paroxysmal nocturnal hemoglobinuria। এই paroxysmal nocturnal hemoglobinuria যেটা হয়, এটা কি কারণে হয়? এখানে ইনক্রিজ সেন্সিটিভিটি টু কমপ্লিমেন্ট। তোমরা তো জানো যে অ্যান্টিবডি, অ্যান্টিজেন যখন বাইন্ড করে একটা আরেকটার সাথে, তারপরে যখন কমপ্লিমেন্ট যুক্ত হয় তখন এটা আলটিমেটলি ফ্যাগোসাইটোসিস হয়ে লাইসিস হয়ে যায়, ঠিক না? মানে সেলগুলা ব্রেকডাউন হয়ে যায়। এইখানে paroxysmal nocturnal hemoglobinuria কিন্তু সেলগুলা ব্রেকডাউন হয়ে যায়। একইভাবে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, হেরিডিটারি স্টোমাটোসাইটোসিস, এইগুলা কন্ডিশনেও কিন্তু দেখা যায় মেমব্রেন ডিফেক্টের কারণেই হিমোলাইসিস হয়। যেমন এই হেরিডিটারি স্টোমাটোসাইটোসিসে কি হয়? মেমব্রেন পারমিবিলিটি ডিফেক্ট হয় এবং হেরিডিটারি স্ফেরোসাইটোসিসে মাইক্রোস্কেলিটাল ডিফেক্ট হয়। এখানে একটু খেয়াল করো, এই যে আমরা যে এই যে আরবিসি আছে, আরবিসির মধ্যে তো কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু আরবিসির মধ্যে কিছু এই যে প্রোটিন আছে, এই প্রোটিনগুলো ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হলো এই যে স্পেকট্রিন, এই যে জিনিসটা, এটা স্পেকট্রিন, অ্যাঙ্কাইরিন, প্রোটিন 4.1, ব্যান্ড 3, এই জিনিসগুলোর সাথেই কিন্তু আমাদের এই মানে হিমোগ্লোবিন, এই হিমোলাইসিসের সম্পর্ক আছে। দেখো তোমরা খেয়াল করো যে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস যেটা, সেখানে কি হয়? এই স্পেকট্রিন মলিকুল যেটা একটু আগে আমরা যেটা দেখাইলাম, এই যে স্পেকট্রিন, এই যে স্পেকট্রিন মলিকুল, এই যে জিনিসটা, এইটার ডেফিসিয়েন্সির কারণে কিন্তু পেশেন্টের অ্যাবসেন্ট অথবা ডিফেক্টিভ যদি স্পেকট্রিন মলিকুল হয়, তাইলেই পেশেন্টের লস অফ আরবিসি মেমব্রেন হয় এবং স্ফেরোসাইটোসিস হয়ে যায়। এই কন্ডিশনে পেশেন্টের কি হয়? হিমোলাইসিস হয়ে যায় ইন দ্য স্প্লিন। যদি সেলগুলা ঠিক মতো না থাকে, তাইলে যখন এই আরবিসি গুলা পাস করবে স্প্লিন দিয়ে, তখন এই স্প্লিনের মধ্যেই কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে আরবিসি এবং আস্তে আস্তে দেখা যাবে পেশেন্টদের স্প্লিনোমেগালিও ডেভেলপ করে। এই কন্ডিশন গুলার জন্য আমরা কি করি? অসমোটিক ফ্রেজিলিটি টেস্ট করি। অসমোটিক ফ্রেজিলিটি টেস্ট তোমরা তো করছো না? বিশেষ করে সেকেন্ড ইয়ারে তো আমরা যখন ফিজিওলজিতে মানে ক্লাস করছি, তখন কিন্তু আমরা অসমোটিক ফ্রেজিলিটি টেস্ট করছি। এই যে নরমাল স্যালাইন, এই নরমাল স্যালাইনের কনসেন্ট্রেশনের সাথে মানে যখন আমরা মানে এই হাইপোটনিক সলিউশন বানাই, তখন আস্তে আস্তে দেখা যায় মানে সেলগুলা ভেঙে যায়। এটা একটা টেস্ট আমরা আগেই মানে করছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমরা খুব বেশি করি না অন্য টেস্টের কারণে। আচ্ছা, এখন আমরা যেটা আসতেছি সেটা হলো paroxysmal
নকচার্নাল হিমোগ্লোবিনুরিয়া। এটা কিন্তু আমরা পাই, কিন্তু আমাদের সিলেটেও paroxysmal নকচার্নাল হিমোগ্লোবিনুরিয়া পেশেন্ট আমরা পাচ্ছি। হ্যাঁ, এবং এই পেশেন্টদেরকে আমরা কি করি, যেটা একটু আগে বললাম, রাতের বেলা বলি যে পেশাবটা জমায়ে রাখি। কারণটা কি? এইখানে এই যে ইন্ট্রা এন্ড এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস হয়, এটা ক্লাসিক্যালি এট নাইট হয়, রাতের বেলা হয়। হ্যাঁ, এই রাতের বেলা এই হিমোলাইসিস হওয়ার কারণে আমরা রাতের বেলা পেশেন্টদেরকে বলি ভাই পেশাব আপনি একটা বোতলের মধ্যে জমায়ে রাখবেন, সকালে আমরা এই পেশাবটা আমাদেরকে দেখাবেন। তো সকালে যখন আমরা পেশাব দেখি তখন দেখা যায় পেশাবের কালার একটু চেঞ্জ হয়। আচ্ছা, এখানে আমরা খেয়াল করো, এইটার জন্য কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো আমরা করতে পারি, হ্যাঁ, যেখানে সুযোগ আছে। আর এই বোতলগুলা খেয়াল করো, এইখানে এই যে ইউরিনের কালার, তোমরা কিছুক্ষণ আগে যেটা বলছো ইউরিন কালার, এই কালার গুলার চেঞ্জ দেখো তোমরা। এই কালার চেঞ্জের মধ্যে এই একটা কালার দেখো, ডার্ক একদম ইউরিন। এই ধরনের ডার্ক যদি ইউরিন হয়, সেটা আমরা কি করব, তখন চিন্তা করব যে পেশেন্টের এই paroxysmal nocturnal হিমোগ্লোবিনুরিয়া থাকতে পারে। আচ্ছা, এখন তোমরা আবার চলে আসো সবাই। তাহলে paroxysmal nocturnal হিমোগ্লোবিনুরিয়া যেটা, সেটা সম্পর্কে আমরা সামান্য একটু কথা বললাম। ওকে, তাইলে এই জিনিসটা কিন্তু একেবারে মানে রেয়ার না, এটা মাঝে মাঝে পাওয়া যায়। যদি তুমি চিন্তা করো, তুমি যদি এই পেশেন্টদেরকে নিয়ে একটু মানে সময় দাও, তাইলে কিন্তু তুমিও paroxysmal nocturnal হিমোগ্লোবিনের পেশেন্ট ডায়াগনোসিস করতে পারবা। তাইলে তোমাকে কি করতে হবে, পেশেন্টকে জাস্ট বলতে হবে যে ভাই আপনার পেশাবটা রাতের বেলা জমায়ে রাখেন একটা বোতলের মধ্যে, আর সকালে আমাদেরকে একটু পেশাবটা দেখাই, রংটা কি আছে। হ্যাঁ, এই পেশাবের রং দেখেই কিন্তু আমরা চিন্তা ভাবনা করি, তখন আমরা অন্যান্য ইনভেস্টিগেশনের হেল্প নেই। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে G6PD ডেফিসিয়েন্সি, G6PD ডেফিসিয়েন্সি সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে যে G6PD ডেফিসিয়েন্সির ইম্পর্টেন্সটা কি? আমি যখন মালদ্বীপে গেলাম, যাওয়ার পরে দেখি এখন প্রত্যেক রোগীর প্রায় দেখা লাগে যে কে G6PD ডেফিসিয়েন্সি আছে আর কার নাই। তার কারণ আমি চিকিৎসা করতে হলে, মেডিসিনে তুমি যদি চিকিৎসা করতে যাও, তখন দেখবা যে বেশ কিছু মেডিসিন যেটা তুমি G6PD ডেফিসিয়েন্সিতে ইউজ করলে বিপদে পড়তে পারো। হ্যাঁ, এবং মালদ্বীপে যেমন সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধা হলো কি, তোমরা যখন পাশ করে যাবা, পাশ করার পরে ধরো 3টা বছর একটু কষ্ট করে যদি মানে সময় কাটায় যাও, তারপরে তুমি যাওয়ার পরে 2.5 লাখ 3 লাখ টাকা বেতনে চাকরি পেয়ে যাবে। ঠিক আছে? আর যদি পোস্ট গ্রাজুয়েশন করে যাও, তাহলে তো 5 লাখ টাকা দিয়ে শুরু হবে তোমার স্যালারি। হ্যাঁ, আর যদি ফুল তোমার ডাবল পোস্ট গ্রাজুয়েশন করতে পারো, তাহলে 14 লাখ টাকাও স্যালারি পাইতে পারো মালদ্বীপে। কিন্তু তুমি যদি ভুল চিকিৎসা করো, তাহলে কিন্তু 50 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 1 বছর জেল। হ্যাঁ, সেইটাও একটা মানে ব্যাপার আছে। এখন তোমাকে ওইখানে গিয়ে কাজ করতে হলে তোমাকে সব জানতে হবে। এখন আগে থেকে তুমি যদি জেনে যাও, তাইলে তোমার কাজ করা ওখানে খুবই সহজ, কারণ ওইখানে বিভিন্ন দেশের ডাক্তারদের সাথে তোমাকে কম্পিট করে সার্ভাইভ করতে হবে। যদি তুমি ওখানে সার্ভাইভ করতে চাও, তাইলে তোমাকে আগে থেকে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করে যাইতে হবে। তাইলে বিদেশে গিয়েও তুমি কিন্তু খুব আরামেই চাকরি করতে পারবা এবং কোনো টেনশনে থাকা লাগবে না। ঠিক আছে? তাহলে একটু আমরা ওইটা নিয়ে আলাপ করি যে G6PD স্যার ডেফিসিয়েন্সি। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে স্যার চাচ্ছো? এরকম কোন বাংলাদেশি ডাক্তার আছে স্যার ওইখানে যে 50 লাখ টাকা জরিমানা খেয়েছে? না, বাংলাদেশি ডাক্তারদেরকে এখনো 50 লাখ টাকা জরিমানা কাউকে দেওয়া লাগে নাই। তবে পাকিস্তানি একজন ডাক্তার জরিমানায় পড়ে গেছিল, তাকে 1 বছর জেল খাটতে হয়েছে। সে 50 লাখ টাকা দিতে পারে নাই, যার জন্য ওকে 1 বছরের জেল খাটতে হয়েছে। তো এখন বাংলাদেশি ডাক্তার একজনের মানে 1 মাসের হয়েছিল সমস্যা, যে 1 মাস ওকে আটকায় রাখছিল পাসপোর্ট। হ্যাঁ, তার কারণ একটা মানে ইনসিডেন্ট ঘটে গেছিল, একজন রোগীর অক্সিজেন লেভেলটা হঠাৎ করে কমে যায়, এবং দেখা গেছিল অক্সিজেন সিস্টাররা ঠিক মতো না দেওয়ার কারণে অক্সিজেনের অভাবে রোগী মারা যায়। এবং মারা যাওয়ার পরেই পাসপোর্ট সব আটকায় তাকে ক্লোজ করে ইনকোয়ারি করলো। 1 মাস ইনকোয়ারি করার পরে তাকে দেখা গেল তার কোনো ফল্ট নাই, যার জন্য তার কোনো পানিশমেন্ট হয় নাই, সে আবার মানে রিইনস্টিটিউট হয়েছে, মানে চাকরি থেকে সাসপেন্ড হয়ে গেছিল 1 মাসের জন্য। তো এই সমস্যা আমরা ফেস করছি, আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশি ডাক্তাররা বিপদে পড়ে নাই, কিন্তু পড়তে তো পারে। এই জন্য সাবধান থাকতে হবে, তোমাকে জানতে হবে। জানা থাকলে তোমার, যদি তুমি একটু মানে কশাস থাকো, তাইলে কোনো অসুবিধা নেই। যেমন এই G6PD ডেফিসিয়েন্সি, G6PD ডেফিসিয়েন্সিতে যে সমস্যাটা হয়, কিছু কিছু ড্রাগ আমরা ইউজ করতে পারি না, কারণ এই ড্রাগ ইউজ করলেই
পেশেন্টের হিমোলাইসিস হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমরা কমন কিছু ড্রাগ ইউজ করি, যেমন অ্যান্টিবায়োটিক, কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিক ইউজ করলে তোমার হিমোলাইসিস হয়ে যায়। আরো বেশ কিছু ড্রাগ আছে যে ড্রাগের কারণে হিমোলাইসিস হয়ে যায়। এখন তুমি যার জিসিসপিডি ডেফিসিয়েন্সি আছে তাকে তুমি যদি আগে টেস্ট করে নাও, টেস্ট করে জেনে নিলা যে তার জিসিসপিডি ডেফিসিয়েন্সি আছে, তাইলে ওই ড্রাগের লিস্ট তোমার টেবিলে তুমি রাখলা বা তোমার সাথে রাখলা, ওই ড্রাগগুলো তুমি লিখলা না। যে ড্রাগগুলো লেখলে তার সমস্যা মানে হবে, সেই ড্রাগগুলো বাদ দিয়ে অন্য ড্রাগ দিয়ে চিকিৎসা করবা, তাইলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে আমরা একটু আসি এখন আবার স্লাইডে। ওকে, তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া একটা কারণ হলো এই যে মেমব্রেন অ্যাবনর্মালিটি, এনজাইমোপ্যাথির কারণে G6PD ডেফিসিয়েন্সি। এই যে G6PD ডেফিসিয়েন্সি মানে গ্লুকোজ 6% ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি। এইটা সম্পর্কে আমাদের কিছু এখন জানা লাগবে। আচ্ছা, G6PD ডেফিসিয়েন্সি ছাড়াও আরেকটা ডেফিসিয়েন্সি যেটা আছে পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি। এটা আমি কেস এখনো দেখি নাই, কিন্তু আমরা থিওরিটিক্যালি পড়ে রাখা ভালো যে পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি হয়তো কোথাও আমরা পাইতে পারি। এই কেস যারা আছে G6PD ডেফিসিয়েন্সি, এদের সেলের মধ্যে আমরা যদি মানে পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, তাইলে যাদের G6PD ডেফিসিয়েন্সি আছে এদের একটা মানে মানে এই পিবিএফ এর মধ্যে হেইনস বডি আমরা পাইতে পারি। যদি হিমোলাইসিস হয় পেশেন্টের, তাহলে এখানে হেইনস বডি পাইতে পারি। এই যে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ এই এনজাইম প্রোটেক্ট করে অক্সিডেটিভ স্ট্রেস থেকে, অক্সিডেটিভ স্ট্রেস থেকে প্রোটেক্ট করে, এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণেই এই হেইনস বডি ফর্মেশন হয় এবং হিমোলাইসিস হয়। এখন যাদের G6PD ডেফিসিয়েন্সি আছে তাদের হিমোলাইসিস হতে পারে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে, যেমন কিছু ইনফেকশনের কারণে হতে পারে, কিছু মেডিকেশনের কারণে হতে পারে, কিছু খাবারের জন্য হতে পারে, যেমন ফাবা বিনস। আচ্ছা, এই ডেফিসিয়েন্সিটা বেশিরভাগ আমরা যারা ব্ল্যাক ভ্যারিয়েন্ট আছে তাদের মধ্যে কিছু দেখতেছি, হ্যাঁ, আর কিছু আছে মেডিটেরিয়ান, ওদের মধ্যে আমরা দেখতেছি, কিন্তু আমাদের দেশে আমরা খুব বেশি এটা পাই না। আচ্ছা, এখন হিমোলাইটিক অ্যানিমিয়ার অন্যান্য কজের মধ্যে আমরা আলোচনা অলরেডি করছি কিছু। এক্সট্রা কর্পাসকুলার হিমোলাইসিস যেটা আছে এটার মধ্যে যেমন কিছু ইমিউন, কিছু নন ইমিউনের মধ্যে ইনফেকশনের কারণে হতে পারে, থার্মাল বার্নের মধ্যে হতে পারে, যেমন এখন তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গ্যাস লাইন লিক করে, হ্যাঁ, অনেকের বাসায় আগুন টাগুন লেগে যাচ্ছে। এখন থার্মাল বার্ন যদি হয় সেইখানেও কিন্তু হিমোলাইটিক অ্যানিমিয়া পেশেন্ট ডেভেলপ করতে পারে এই থার্মাল ইনজুরির কারণে। এছাড়া ইনফেকশনের কারণে তো হইতেই পারে। আমরা আরো কিছু জিনিস একটু টাচ করতে চাচ্ছি, সেটা হলো মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া। মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া এটাও আমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ, যে এখন যেহেতু করোনা চলতেছে, এখানে থ্রম্বোসিস হয়, হ্যাঁ, এবং একইভাবে ভাস্কুলার অ্যাবনর্মালিটির কারণে মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া যে কারণগুলো আছে এর মধ্যে একটা থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এছাড়া যেমন আছে কিছু ভাস্কুলাইটিস, ভাস্কুলাইটিসের জন্য যেমন হইতে পারে পলিআর্টারিটিস নোডোসা, ওয়াগনারস গ্রানুলোমেটোসিস, এইগুলোতেও কিন্তু হিমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে আসতে পারে পেশেন্ট। এটা মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া। পেশেন্টের যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা রেনাল কন্ডিশনের কারণে এখানে মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। এছাড়া যদি হাইপারটেনশন ম্যালিগন্যান্ট কন্ডিশনে চলে যায়, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, সেখানেও কিন্তু মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে আসতে পারে। প্রেগনেন্ট মহিলা প্রি এক্লাম্পসিয়াতে যদি সাফার করে সেখানেও কিন্তু মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। আমাদের দেশে তো ট্রান্সপ্লান্ট এখন হচ্ছে, এবং ট্রান্সপ্লান্ট রিজেকশনের কারণেও কিন্তু মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। আচ্ছা, এছাড়া এই যে একটা ইনফেকশন স্টেজে, ইনফেকশনের পরে অনেকের দেখা যায় ডিআইসি হয়ে যায়, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন।
আর যাদের প্রেগন্যান্সি মানে মহিলাদের বিশেষ করে অ্যাব্রাপশিও প্লেসেন্টি যদি হয়, এখানেও কিন্তু ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হওয়ার কারণে মাইক্রোএনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। কিছু আছে রেসপিরেটরি সিস্টেমে ইমিউন হিমোলাইটিক যে অ্যানিমিয়া। কমন যে প্রবলেমগুলো হয় তার ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া কমন এখানে যে কি হয়, প্রবলেম নেই যেগুলো অ্যান্টিজেন পেশেন্ট অ্যান্টিবডি রিঅ্যাকশন হয় এবং এখানে ম্যানিফেস্টেশনের মধ্যে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হতে পারে, এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস হতে পারে। এই এখানে কি হয়, পেশেন্টের কমপ্লিমেন্টের একটা রোল এখানে আছে এবং এই সেলগুলা ডিস্ট্রাকশন হয় কোথায়, সব রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে। ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতে কমপ্লিমেন্ট গুলা অ্যাক্টিভেশন হয়ে যায় এবং পরবর্তীতে আরবিসি অপশনাইজেশন হয় এবং ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়ে যায়। এই হিমোলাইসিসের জন্য কে দায়ী, আমাদের ম্যাক্রোফেজ গুলা দায়ী। এই ম্যাক্রোফেজের মধ্যে কিন্তু আলটিমেটলি আমাদের আরবিসি গুলা অপশনাইজ হয়, তারপর ফ্যাগোসাইটোজ হয়, আলটিমেটলি ডিস্ট্রাকশন হয়ে যায় ম্যাক্রোফেজের মাধ্যমে। এই ম্যাক্রোফেজ গুলা আছে কোথায়, আমাদের বোন ম্যারো ছাড়া আর কোথায় আছে, বেশিরভাগ স্প্লিনে আছে, লিভারে আছে। হ্যাঁ, এখানেই গিয়া ডিস্ট্রাকশন হয়। আমরা যদি ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ডায়াগনোসিস করতে চাই তাইলে আমাদের একটা টেস্ট করতে হয়, সেটার নাম হলো কুমস টেস্ট। নিশ্চয়ই তোমরা জানো কুমস টেস্ট, আমরা ওয়ার্ডে কুমস টেস্ট করি, ডাইরেক্ট ইনডাইরেক্ট। হ্যাঁ, তো এই টেস্টগুলো সম্পর্কে তোমাদের একটু মানে পরিচয় থাকতে হবে যে আমরা যখন ওয়ার্ডে ইন্টার্নি হিসেবে তুমি কিছুদিন পরে কাজ করতে আসবা, তখন যখন আমরা বলবো যে কুমস টেস্ট করতে হবে, এই টেস্ট সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে। এই টেস্টের মাধ্যমে আমরা এটা কি, এই টেস্ট কি করে, ইমিউনোগ্লোবুলিন এবং কমপ্লিমেন্ট আছে কিনা এটার মাধ্যমে এই জিনিসটা আমরা মানে কাজে লাগাই কুমস টেস্টের মাধ্যমে। এই কুমসের রিয়েজেন্টের মধ্যে কি আছে, কম্বিনেশন অফ অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন এন্ড অ্যান্টি হিউম্যান কমপ্লিমেন্ট। এই দুইটা কারণেই টেস্টগুলা আলটিমেটলি পজিটিভ হয়। এবং এই টেস্টটা কি ধরনের টেস্ট, এগ্লুটিনেশন টেস্ট। আরবিসি এগ্লুটিনেশন হয় এবং এর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া পেশেন্টের আছে কিনা। ইনডাইরেক্ট যে টেস্ট আছে, এখানে অ্যান্টি রেড সেল অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টি রেড সেল অ্যান্টিবডি আমরা খুঁজি এবং এইটার মাধ্যমে মানে পেশেন্ট কি নাম রেড সেলের সারফেসে যদি অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনকে ডিটেক্ট করে আমরা ডায়াগনোসিস করি ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। স্যার ইনডিরেক্টটা কি মানে ফ্রি অ্যান্টিবডিটাকে ইন্ডিকেট করে নাকি কি স্যার? ইনডিরেক্ট মানে ডিরেক্টটা কি হচ্ছে যে ওই আরবিসি মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে ডিরেক্ট যে ইমপ্লিমেন্টটা? ডিরেক্টের মধ্যে যেটা আছে, এই খেয়াল করো তুমি, এই যে কুমস রিয়েজেন্ট কম্বিনেশন অফ অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন এন্ড অ্যান্টি হিউম্যান কমপ্লিমেন্ট। এই কুমস রিয়েজেন্টের মধ্যে কি আছে, কম্বিনেশন অফ অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন এবং অ্যান্টি হিউম্যান কমপ্লিমেন্ট মিক্সড উইথ পেশেন্টস রেড সেলস। এই জিনিসটা পেশেন্টের রেড সেলের সাথে মিক্স করা হয়। ইফ ইমিউনোগ্লোবুলিন অর কমপ্লিমেন্টস আর অন সারফেস, যদি ইমিউনোগ্লোবুলিন অথবা কমপ্লিমেন্ট সারফেসের মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, কুমস রিয়েজেন্ট উইল লিংক সেলস টুগেদার এন্ড কজ এগ্লুটিনেশন। তার মানে আমাদের এখানে কি থাকতে হবে, ইমিউনোগ্লোবুলিন কমপ্লিমেন্ট সারফেসের মধ্যে থাকতে হবে সেলের, তাহলে কিন্তু কুমস টেস্ট ডিরেক্ট টেস্টটা পজিটিভ আসবে। কারণ এই রিয়েজেন্টের মধ্যে আছে কম্বিনেশন অফ অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন। আর ইমিউনোগ্লোবুলিন আমাদের রেড সেলের মধ্যে আছে, আর এই রিয়েজেন্টের মধ্যে আছে অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন। আমাদের রেড সেলের সারফেসে যদি থাকে কমপ্লিমেন্ট, হ্যাঁ, কমপ্লিমেন্টের কারণেই তো এই সমস্যাটা হচ্ছে, কমপ্লিমেন্ট থাকার কারণেই তো সেল লাইসিস হয়ে যাচ্ছে। এই কমপ্লিমেন্ট থাকলে এই কমপ্লিমেন্টের সাথে অ্যান্টি হিউম্যান কমপ্লিমেন্ট আছে ওই কুমস রিয়েজেন্টে, এই দুইটার যখন একটা আরেকটার সাথে লিংক করে, কুমস রিয়েজেন্ট উইল লিংক সেলস টুগেদার, এই সেলগুলোকে মানে টুগেদার নিয়ে আসবে এবং এই টুগেদার হওয়ার কারণে এগ্লুটিনেশন হয়ে যাবে। সেটা এগ্লুটিনেশন অফ দ্য আরবিসি হলেই আমরা তখন কুমস টেস্ট পজিটিভ পাই ডাইরেক্টে। আর ইনডাইরেক্টে
এখানে কি বলছে, লুকস ফর অ্যান্টি রেড ব্লাড সেল অ্যান্টিবডিজ। অ্যান্টি রেড ব্লাড সেল অ্যান্টিবডি যদি আমাদের ব্লাডের মধ্যে থাকে, পেশেন্টের সেরামের মধ্যে থাকে, তাইলেই কিন্তু এটা পজিটিভ আসবে। এখানে কি থাকে, ইউজিং এ প্যানেল অফ রেড সেলস উইথ নোন সারফেস অ্যান্টিজেন, মানে এই রিএজেন্টের স্যার। মধ্যে হ্যাঁ একটা প্যানেল অফ রেড সেলস থাকে, যেটা মানে সারফেসে কিছু অ্যান্টিজেন লাগানো থাকে। এই মানে রেড সেলগুলার কারণেই আমরা, যদি আমাদের ব্লাডের মধ্যে অ্যান্টি রেড সেল অ্যান্টিবডি থাকে, তাইলে ইনডিরেক্ট কুমস টেস্টটা পজিটিভ আসবে। জি স্যার, তাহলে ওই ডিরেক্ট আমরা যে ইমিউনগুলোটা পাচ্ছি ওইটা স্যার আরবিসির সাথে অ্যাটাচ থাকে, আর ইনডিরেক্টটা হচ্ছে স্যার মানে ফ্রি থাকে সেরামে। ইয়েস, ঠিক আছে, ওকে। আচ্ছা, ইনডিরেক্টে কি আছে, indirect Coombs test combine patient serum with cells from a panel of RBCs with known antigen। তার মানে এইখানে যে রিএজেন্ট আছে, এই রিএজেন্টের যে আরবিসি যেটা আছে, ওই আরবিসির মধ্যে নোন অ্যান্টিজেন থাকবে এবং আমাদের ব্লাডের মধ্যে থাকবে অ্যান্টিবডি। এই দুইটাই মানে একটা আরেকটার সাথে বাইন্ড করবে, আলটিমেটলি তখন আমাদের মানে এই টেস্টটা পজিটিভ আসবে, এগ্লুটিনেশন হবে। এখন হিমোলাইটিক অ্যানিমিয়া ইমিউনের কারণ হলো, কিছু ড্রাগের কারণে হতে পারে হিমোলাইসিস, কিছু অ্যালো ইমিউন হিমোলাইসিস হতে পারে। হ্যাঁ, যেমন আমাদের হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন। আমরা তো সব সময় মানে ওয়ার্ডে দেখছো তোমরা, আমরা ব্লাড ট্রান্সফিউশন করি। অনেক রোগী আমাদের কাছে আসে অ্যানিমিয়া নিয়ে, বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্ট আসে ব্লাড ট্রান্সফিউশনের জন্য। এখন এই ব্লাড ট্রান্সফিউশন যেটা আছে, ব্লাড ট্রান্সফিউশন করতে গিয়ে আমরা কিছু কিছু সমস্যা ফেস করি। একটা ব্লাড ট্রান্সফিউশনের সমস্যা কিন্তু হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন। হ্যাঁ, এই হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন ছাড়া তোমরা কি অন্য কোনো মানে রিঅ্যাকশন দেখছো কখনো? ব্লাড ট্রান্সফিউশন থেকে কি সমস্যা তোমরা দেখছো? ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার পরে পেশেন্টের কি কি সমস্যা হইতে পারে, তোমাদের একটু ধারণা আছে? একদম বলো। অ্যালার্জিক রিঅ্যাকশন দেখছেন? ওকে, অ্যালার্জিক রিঅ্যাকশন ছাড়া আর কিছু? ব্লাড ট্রান্সফিউশনের পরে দেখা গেল রোগীর খুব শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। কি হইতে পারে? পেশেন্টকে তুমি দিলা ভালোর জন্য ব্লাড, এখন শুরু হলো শ্বাসকষ্ট। এমন শ্বাসকষ্ট যে একেবারে অক্সিজেন লেভেল পড়ে গেল নিচে। হ্যাঁ, অক্সিজেন লেভেল একেবারে কমে গেল এবং পেশেন্টকে আইসিইউতে পাঠানো লাগতে পারে। এই ধরনের কোনো কন্ডিশন তোমার জানা আছে? স্যার হয়তো স্যার প্রিভিয়াসলি অ্যাজমা ছিল, এজমা আর নাই, হচ্ছে এজমা নাই। স্যার এই ভলিউম blood ওভারলোড, অ্যানাফিল্যাক্টিক রিঅ্যাকশন। একটা ভলিউম ওভারলোড হইতে পারে, ঠিক আছে। আর কিছু? আর কেউ কিছু বলো। Type 1 hypersensitivity. হ্যাঁ, স্যার কোনো কারণ স্যার ইফিউশন হইছে স্যার। ইফিউশন, আচ্ছা। আর কি হইতে পারে? Type 1 hypersensitivity. হইতে পারে। আর কি? স্যার কোয়াগুলেশন ডিসঅর্ডার। আচ্ছা, আর কি? ব্লাড গ্রুপিং মিসম্যাচ। আমি এই ধরনের একটা কেস মালদ্বীপে পাইছিলাম, এই জন্য তোমাদেরকে এটা জিজ্ঞেস করলাম, এবং জানা থাকার কারণে রক্ষা হয়েছে, না হলে তো বিপদে পড়ে যেতাম। হ্যাঁ, রোগীকে ব্লাড দেওয়া হয়েছে, আমার সাথে যে মেডিকেল অফিসার সে ব্লাড দিছে, ব্লাড দেওয়ার পরেই দেখা গেল রোগীর অবস্থা খারাপ। এবং ঘটনাক্রমে একজন মালদ্বীপিয়ান নার্স ছিল, নার্সের আবার আত্মীয়, নার্সের বোন। এবং সবাই তো ওখানে তো নার্সরাই আমাদের ডাক্তারদের সবচেয়ে বড় মানে এই বিপক্ষ শক্তি। হ্যাঁ, ওরা আমাদের শুধু দোষ খুঁজতে থাকে, এই ব্যাটারে পাইছি, এই সুযোগে চাকরি থেকে বহিষ্কার করে দিবে। তখন ওইখানে তোমার নলেজ যদি থাকে তাহলে তুমি উতরে আসতে পারবে, ঠিক আছে? তাইলে এখানে একটা জিনিস জানা থাকতে হবে, ট্রান্সফিউশন রিলেটেড একিউট লাং ইনজুরি, ট্রালি সম্পর্কে তোমাদের ধারণা আছে? ট্রান্সফিউশন রিলেটেড একিউট লাং ইনজুরি, এই রোগীকে আলটিমেটলি কি করলাম আমরা? আইসিইউতে রাখলাম, রেখে ঝটপট অক্সিজেন লাগাই দিলাম, অক্সিজেন লাগাই দিয়ে হ্যাঁ ইনটিউবেশন করে ভেন্টিলেটরে দিয়ে দিলাম। তারপর কি করলাম? সাথে সাথে কল করলাম, চলে আসলো সি প্লেন। হ্যাঁ, সি প্লেন চলে আসলো উইথ পোর্টেবল ভেন্টিলেটর। পোর্টেবল ভেন্টিলেটর দিয়ে হ্যাঁ
অ্যাম্বুলেন্সে দিয়ে একদম ভেন্টিলেটর পোর্টেবল দিয়ে সাথে সাথে আমাদের একজন আইসিইউ এক্সপার্ট চলে গেল সাথে ফ্লাইটে, এবং পাশেই আইল্যান্ডের সাথেই ছিল কি নাম সমুদ্রের মধ্যে সি প্লেন এসে নেমে গেল উইথ ভেন্টিলেটর সবকিছু নিয়ে আসলো। আমাদের এখান থেকে আমরা অ্যাম্বুলেন্সে করে পোর্টেবল ভেন্টিলেটর দিয়ে সাপোর্ট দিয়ে লাইফ সাপোর্ট দিয়ে পেশেন্টকে নিয়ে গেল প্লেন থেকে চলে গেল সাথে সাথে মানে রাজধানীতে ওদের মালেতে গিয়ে ওরা ওখানে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে পেশেন্ট ভালো হয়ে আবার ফিরে চলে আসলো। কিন্তু সেই সাপোর্টটা যদি আমরা না দিতে পারতাম তাইলে কিন্তু পেশেন্ট মারা যাইতো আর আমাদের চাকরিটাও যেত। ঠিক আছে, পেশেন্ট বেঁচে যাওয়া মানে আমাদের চাকরিটাও বেঁচে যাওয়া, ঠিক না? মান সম্মানও বেঁচে যাওয়া। স্যার হ্যাঁ বলো। স্যার মালদ্বীপে কি গভর্নমেন্ট জবে ঢোকার আগে গেছেন? গভর্নমেন্টের জবে ঢোকা একদম সোজা। তুমি বাংলাদেশ থেকে পাস করার পরে 3 বছর তোমার ট্রেনিং থাকতে হবে, 3 বছর তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 বছর এক্সপিরিয়েন্স থাকলেই তুমি ওখানে অ্যাপ্লাই করলেই তোমাকে মানে নিয়ে নিবে ওরা। নিয়ে নিলে তুমি 2-2.5 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবে। যার জন্য তোমার প্রথম দিকে বিশেষ করে যারা নতুন মানে যারা বিয়ে শাদী করবা তাদের জন্য সবচেয়ে ভালো জায়গা কিন্তু মালদ্বীপ। আমি দেখছি ওখানে প্রচুর ডাক্তাররা বাংলাদেশ থেকে যাচ্ছে, নতুন বিয়ে শাদী করছে, ওখানে গিয়ে মানে 2-3 বছর থাকলো, টাকা পয়সাও রুজি হলো, হ্যাঁ সংসারও চললো, তারপরে এসে আবার পড়াশোনা শুরু করে দিল। হ্যাঁ স্যার ইন্টার্ন করে স্পেশালিটি লাগে না অনেকটা স্যার ডাক্তার দেখলাম স্যার, তো সেক্ষেত্রে তোমরা কিভাবে? বুঝি নাই আবার বলো। ইন্টারনেট ঠিক করেই স্যার দেখলাম আমাদের মেডিকেলের স্যার একজন আপু চলে গেছেন স্যার, উনি কিভাবে আচ্ছা, চলে গেছে ওটা যে কোনো ভাবে চলে গেছে, কিন্তু নিয়ম যেটা হলো মিনিমাম 3 বছরের তোমার অভিজ্ঞতা লাগবে। পরে 3 বছরের অভিজ্ঞতা থাকলে এই 3 বছরে তুমি তোমার মানে এর মধ্যে বেশ কিছু রোগী দেখে নিজের মানে কনফিডেন্সটা বেড়ে যাবে। কনফিডেন্স ছাড়া ওইখানে তো অনেকেই গিয়ে বিপদে পড়ছে। আমি যেমন দেখলাম এই রাগিব আলী মেডিকেল কলেজের একজন ডাক্তার আমার আন্ডারে কাজ করতেছিল, সিস্টার ডাকে, ডক্টর আসো ডায়ালাইসিস রুমে রোগী খারাপ। ও বলে স্যার আমি তো জীবনে ডায়ালাইসিস দেখিও নাই, ডায়ালাইসিস রুমেও যাইনি, আমি কি ওখানে কি করব, আমি তো কিচ্ছু বুঝি না। পরে আমি দেখলাম কিছুই না, ওকে বললাম আসো আমার সাথে, আমি তোমার সাথে যাবো। হ্যাঁ, গিয়ে দেখলাম পেশেন্টের একটু ডিহাইড্রেশন হয়ে গেছে, একটু নর্মাল স্যালাইন দিলাম, পেশেন্ট দিব্যি ভালো। ঠিক আছে, এখন তুমি যদি ভয় পাও তাইলে সমস্যা। হ্যাঁ, তোমার যদি ইন্টার্নশিপ ঠিক মতো করে থাকো এবং ইন্টার্নশিপের সময় যদি ফাঁকি ঝুঁকি না দাও, হ্যাঁ স্টুডেন্ট লাইফে তো ফাঁকি দিলে তো বিপদ আছেই, ইন্টার্নশিপের সময় যদি ফাঁকি না দাও তাইলে কিন্তু তুমি ওখানে গিয়ে আরাম করে টাকাও রুজি করতে পারবা, লাইফও এনজয় করতে পারবা। ঠিক আছে, স্পেশালিটি লাগে না স্যার? স্পেশালিটি তো ভালো স্যালারির জন্য। ধরো তুমি মেডিসিন স্পেশালিস্ট হয়ে গেলে তোমাকে 5 লাখ টাকা স্টার্টিং বেতন দিবে, যদি ভালো মানে তোমার এক্সপিরিয়েন্স থাকে 4-5 লাখ টাকা পাবে। আর যদি তুমি সুপার স্পেশালিস্ট হয়ে যেতে পারো, যে ডাবল স্পেশালিস্ট, মানে আমার সাথে এন্ডোক্রাইনোলজি যে ছিল ইন্ডিয়ান ডক্টর, সে 14 লাখ টাকা বেতন পাইত, কিন্তু এটা প্রাইভেট সেক্টর। ওইখানকার সবচেয়ে ভালো হাসপাতাল যেটা মালেতে এডিকে হসপিটালে আমি কনসালটেন্ট হিসেবে ছিলাম, ওখানে 8 লাখ টাকা আমার স্যালারি ছিল, আর আমার সাথে এন্ডোক্রাইনোলজিস্টের বেতন ছিল 14 লাখ টাকা। হ্যাঁ, তো এখানে ভালোই স্যালারি আছে। যদি তোমরা মানে যাইতে চাও পড়াশোনা করতে হবে এখন থেকে, নিজের মানে গোড়া মজবুত করতে হবে যাতে ওইখানে গিয়ে আবার বিপদে না পড়ো। ঠিক আছে, এখন আমরা আবার কাজে চলে আসি। হ্যাঁ বলো স্যার। তাইলে স্যার আপনি স্যার কি জন্য চলে আসলেন স্যার বাংলাদেশ? চলে আসলাম ওই যে তোমাদের জন্য। মনে করলাম যে শুধু টাকা রুজি তো জীবনে সবকিছু না, এই জন্য চলে আসলাম। কারণ আমার একটা ইচ্ছা ছিল, আমি যখন 3rd ইয়ার 4th ইয়ারে পড়তাম তখন আমার একজন টিচার ছিলেন এনায়েতুল্লাহ স্যার। এনায়েতুল্লাহ স্যার আমাকে বলছিলেন যে দেখো এই ডাক্তারকে আমি দেখতে পাচ্ছি আগামী দিনের মেডিসিনের প্রফেসর হিসেবে। হ্যাঁ, তা আমার মাথায় তো ঢুকছিল যে আমি তো খালি টাকা রুজি করবো না, এখানে আমি আমার পড়াশোনার ইচ্ছা ছিল যে না আমি একজন টিচার হবো। হ্যাঁ, এই জন্য চিন্তা করলাম ওইখানে থাকলে আমি কনসালটেন্ট হিসেবে টাকা রুজি করতে পারবো, ঠিকই কোটি কোটি টাকা হয়ে যাবে, কিন্তু টিচার হওয়ার এই সুযোগটা তো পাবো না। তাই টিচার হওয়ার এই সুযোগটা নেওয়ার জন্য আমি আবার দেশে ব্যাক করলাম। ব্যাক করে এখন আজকে তোমাদের সাথে একটু আলোচনা করার সুযোগ পাইলাম। এটা তো আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট, ঠিক না? আমরা তো একদিন মরেই যাব। ধন্যবাদ স্যার। হ্যাঁ, মরেই যাব, তারপর মরার পরে তোমরাই তো আমাদের সবকিছু, ঠিক না? কারণ তোমরাই আমাদের এই যা নলেজ আছে সেটাকে ক্যারি অন করবা। ওকে, তাহলে এখন যেটা আমরা বলতে চাচ্ছিলাম হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, এটার সাথে সাথে ওই যে কথাটা বললাম ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি, এটা মাথায় রাখতে হবে। এছাড়া আরেকটা যেটা আছে হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। হ্যাঁ, এটা RH ইনকম্প্যাটিবিলিটি তোমরা তো নিশ্চয় পড়ছো। RH ইনকম্প্যাটিবিলিটি যদি থাকে তাইলেই কিন্তু এই হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন হইতে পারে। এটা প্রথম প্রেগন্যান্সিতে হবে না,
হ্যাঁ, দেখা গেল আমরা এই যে বিয়ে শাদীর কথা যেটা চিন্তা করি, বিয়ে শাদীর ব্যাপারটা কিন্তু সবচেয়ে ভালো বিয়ের সময় হলো পুরুষের জন্য 25 থেকে 30, 25 to 30 বেস্ট টাইম ফর ম্যারেজ। হ্যাঁ, এই জন্য আমরা যেটা বলি, আমরা যেটা জীবনে ভুল করছি, আমাদের টিচাররা আমাদেরকে বলছে না একেবারে পোস্ট গ্রাজুয়েশন করে একেবারে স্পেশালিস্ট হয়ে তারপরে বিয়ে করবা, কিন্তু এখন মেডিকেল সায়েন্স কিন্তু তা বলে না। মেডিকেল সায়েন্স বলে যে তোমরা ইন্টার্নশিপের সময় থেকেই মানে চিন্তা ভাবনা শুরু করে দিবে বিয়ে শাদী করার। ইন্টার্নশিপের সময় হলো সবচেয়ে ভালো সময়, ওই সময় যদি বিয়ে করতে পারো বা জাস্ট আফটার ইন্টার্নশিপ, তাইলেই সবচেয়ে ভালো সময়। এরপরে বিদেশ টিদেশ গিয়ে একটু টাকা পয়সা রুজি করে তারপরে আবার দেশে ব্যাক করে লেখাপড়া করবা। আর ওইখানে থেকেও কিন্তু অনেকে এমআরসিপি করে ফেলে, কারণ ওইখানে এমআরসিপি এখন যে পড়াশোনা সেটা তো হলো পুরো থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল ট্রেনিং লাগে না, কোনো মানে কোর্স টোর্স মানে কিছু লাগে না। তুমি ওখানে বসে বসে, আমার সাথে যারা কাজ করতো অনেকেরই দেখা গেল পার্ট, মানে এই যে ওদের এমআরসিপির যে 2টা পার্ট আছে, 2টা পার্টই ওরা মোটামুটি ওখানে বসে বসে পড়াশোনা করে কমপ্লিট করে ফেলছে। তারপরে ওই 3rd পার্টের জন্য তারপর বিদেশে যাবে, গিয়ে কমপ্লিট করে এমআরসিপি ডিগ্রি হয়ে গেলে তখন বিদেশে আবার ডিমান্ড বেড়ে যায়। আর যদিও এমআরসিপি আমাদের দেশে কিন্তু রিকগনিশন নাই। এমআরসিপি পাস করার পরে 7 বছর ওয়েট করতে হবে। হ্যাঁ, এফসিপিএস পাস করলে, এমডি পাস করলে সাথে সাথে রিকগনিশন, তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাবা, কিন্তু এমআরসিপি পাস করলে তোমাকে 7 বছর অপেক্ষা করতে হবে, তারপরে রিকগনিশন পাবা। আদারওয়াইজ তোমাকে লন্ডনে গিয়ে ট্রেনিং করে আসতে হবে 1 বছর 2 বছর, তারপরে রিকগনিশন পাওয়া যাবে। এটা একটা বিদেশের জন্য সুবিধা, যারা এমআরসিপি করতে চায় তাদের জন্য বিদেশের সুবিধা আছে। আচ্ছা যাক, এখন আমরা আসি। স্যার আমাদের দেশে তো রিকগনিশন কম পাস করতে স্যার 8 বছর চলে যায় স্যার, ইভেন পাস করার স্যার তো নিশ্চয়তাও নেই স্যার। কি বললা? তো স্যার মানে এই স্যার যে পোস্ট গ্রাজুয়েশন যেগুলো স্যার, এগুলো স্যার তো পাস করার স্যার মানে পার্সেন্টেজ তো স্যার অনেক কম দেখি স্যার, মানে অনেকেই স্যার কোর্স আউট হয়ে যায় এরকম থাকে। না না, লেগে থাকলে কোর্স আউট হওয়ার কথা না। আমাদের সাথে আমাদের এরকম কিছু মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই মুহূর্তে তোমরা পাবা, আমাদের মেডিকেল কলেজেই আছে, তোরা লেগেছিল, ওরা পাস করেই আসছে। আমরাও লেগেছিলাম, আমরা পাস করে আসছি, এমডি হোক আর এফসিপিএস হোক, মানে লেগে থাকলে পাস হয়ে যায়। কিন্তু তুমি যদি হাল ছেড়ে দাও যে না আমি আর পারবো না, আমি আমার সংসার করতে ব্যস্ত হয়ে যাই, আমি টাকা রুজিতে চলে যাই, তাইলে আর হবে না। যারা পোস্ট গ্রাজুয়েশন করতে চাও তাদেরকে অধ্যবসায় লাগবে, তোমাকে লেগে থাকতে হবে যে না আমাকে পাস করতেই হবে, তাইলে কিন্তু পাস হয়েই যাবে। এর জন্য কিছু স্যাক্রিফাইসের দরকার হবে। কিছু স্যাক্রিফাইস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা যাক, এখন আমরা যেটাতে আসছিলাম, হিমোলাইটিক অ্যানিমিয়া, ইমিউন। আচ্ছা, এই যে অটো ইমিউন হিমোলাইসিস কিছু হয়, কিছু ওয়ার্ম অটো অ্যান্টিবডি, কিছু কোল্ড অটো ইমিউন হিমোলাইসিস হয়, এইগুলা নিয়ে একটু তোমাদের চিন্তা ভাবনা করা দরকার। ওয়ার্ম অটো ইমিউন হিমোলাইসিস যেটা, হ্যাঁ, সেটা তোমাদের কোনো ধারণা আছে? ওয়ার্ম অটো ইমিউন হিমোলাইসিস, ওয়ার্ম অ্যান্টিবডি ইনডিউসড যে হিমোলাইসিস হয়, সেটা কোন কন্ডিশনে হয়? তোমাদের কারো ধারণা আছে? ওয়ার্ম অ্যান্টিবডি, কোল্ড অ্যান্টিবডি, এগুলো সম্পর্কে ধারণা আছে? না স্যার। আচ্ছা যাক, একটা জিনিস মনে রাখবা যে ওয়ার্ম অ্যান্টিবডি ইনডিউস যেটা আছে, এটা সেকেন্ডারি টু লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ, যেমন সিএলএল, হ্যাঁ, এনএইচএল, তার মানে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, তারপর নন হজকিন্স লিম্ফোমা, এইগুলাতে কিন্তু ওয়ার্ম অ্যান্টিবডি ইনডিউসড, হ্যাঁ, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। এছাড়া এসএলই তো হয়। এসএলই যেটা, এসএলইতে সেকেন্ডারি টু আদার অটোইমিউন ডিজিজের মধ্যে এসএলই থেকে ওয়ার্ম অ্যান্টিবডি তৈরি হয়, এবং এখানে হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করে। কোল্ড অ্যান্টিবডি, কোল্ড অ্যান্টিবডির কোনো এক্সাম্পল জানা আছে? ইনফেকশাস মনোনিউক্লিওসিস, হ্যাঁ, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, তারপরে মাইকোপ্লাজমা ইনফেকশন, লিম্ফোমা, মাইকোপ্লাজমা ইনফেকশন, হ্যাঁ, তারপর কোল্ড হিম এগ্লুটিনিন ডিজিজ যেটা আছে, শার্ট নামে মানে পরিচিত, সেই ডিজিজও হয়। এছাড়া আরেকটা আছে এখানে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, সেটা হলো পারক্সিমাল কোল্ড হিমোগ্লোবিনুরিয়া। এটা ভাইরাল ইনফেকশন, সেকেন্ডারি টু ভাইরাল ইনফেকশন। এই ভাইরাল ইনফেকশনের কারণে পারক্সিমাল কোল্ড হিমোগ্লোবিনুরিয়া হইতে পারে, হ্যাঁ, এবং এছাড়া হইতে পারে সিফিলিস থেকে। আমাদের দেশে সিফিলিস রোগী আগে আমরা যে পরিমাণে পাইতাম এখন আসলে কম পাওয়া যায়, কিন্তু সিফিলিস যে নাই তা কিন্তু না। হ্যাঁ, আমি যেমন এন্ডোক্রাইনোলজিস্ট হয়ে গেলাম, এর পিছনে কিন্তু একটা অবদান ছিল এক সিফিলিসের রোগী। হ্যাঁ, সেই সিফিলিসের রোগী, হ্যাঁ, পেন হাইপোপিটিটারিজম নিয়ে আসলো, এবং ওইটা আমাকে কিন্তু হেল্প করলো, এবং এই হেল্পটা আমাকে শুধু এইখানেও হেল্প করে নাই, বিদেশেও হেল্প করলো। বিদেশে গিয়ে আমি দেখলাম এইরকম
এই পিটুইটারি অ্যাপোপ্লেক্সি একজন রোগী চিকিৎসা করলাম ওই মালদ্বীপের এই কি নাম আইল্যান্ডে, এবং সেই কেসটা এতই সুনাম দিল যে পুরো মালদ্বীপে এটা আমার সুনাম ছড়ায় পড়লো, যার জন্য আমি বেস্ট হসপিটাল অফ মালদ্বীপ মালে এডিকে হসপিটালে চান্স পাইছিলাম। কারণ ওরা খোঁজ নিয়েছিল আমি আগের যে আইল্যান্ডে কাজ করছি যে ডাক্তারের পারফরমেন্স কেমন, তার এফিসিয়েন্সি কেমন। দেখা গেল ইন্ডিয়ান ডক্টর বুঝতেই পারে না পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। হ্যাঁ, পেশেন্ট ছিল অ্যাক্রোমিগ্যালির কেস। এই অ্যাক্রোমিগ্যালির কেস পিটুইটারি অ্যাপোপ্লেক্সি হয়ে পেশেন্ট অন দ্য ভার্জ অফ ডেথ, পেশেন্ট মারাই যাচ্ছিল। হ্যাঁ, এবং মারা যাওয়ার আগে হঠাৎ করে আমার হাতে পড়লো এবং আমি ডায়াগনোসিস করে চিকিৎসা দিলাম, পেশেন্ট দিব্যি ভালো হয়ে গেল এবং মানে হ্যাপি সবাই, একেবারে ওখানকার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পুরা মানে হসপিটালেই সুনাম হয়ে গেল। এবং এটা কিন্তু জাস্ট আমার আগের যে এক্সপোজার ছিল এন্ডোক্রাইনোলজিতে, সেই এন্ডোক্রাইনোলজি আমাকে ওখানে হেল্প করছিল। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোথায় কোন সময় কোন ডিজিজ তোমার কাজে লেগে যায়। তাহলে এই সিফিলিসের কথা তোমাকে মনে রাখতে হবে যে সিফিলিস থেকেও কিন্তু হিমোলাইসিস হইতে পারে। স্যার এই অ্যান্টিবডিটার নাম ওয়ার্ম বা কোল্ড কেন? ওয়ার্ম এন্ড কোল্ড কেন, এটা একটা ভালো প্রশ্ন তুমি করছো। যে এটা টেম্পারেচারের সাথে একটা সম্পর্ক আছে। যে কোন টেম্পারেচারে এই হিমোলাইসিস হয়। এই টেম্পারেচারের সাথে সম্পর্ক থাকার কারণে মানে লো টেম্পারেচারে যে হিমোলাইসিস যেগুলো হয় সেগুলাকে আমরা বলি কোল্ড অ্যান্টিবডি, যেগুলা হায়ার টেম্পারেচারে হয় সেটা হলো ওয়ার্ম অ্যান্টিবডি। জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি আরো কিছু জিনিসে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, যার জন্য আমরা শর্ট করে ফেলি। আচ্ছা, ড্রাগ ইনডিউসড হিমোলাইসিস। হ্যাঁ, আমরা কিছু কিছু ড্রাগ ইউজ করি, বিশেষ করে ড্রাগ ইনডিউসড হিমোলাইসিসের কথা যেটা একটু আগে তোমাদেরকে আমরা আলোচনা করছিলাম, সেটা হলো G6PD ডেফিসিয়েন্সির কথা একটু মাথায় রাখতে হবে যে ড্রাগ দিলেই হিমোলাইসিস হয়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমার মাথায় রাখলে সুবিধা হবে। হিমোলাইটিক ডিজিজ যে কথাটা একটু আগে তোমাদেরকে বলছিলাম যে নিউবর্নের যে হিমোলাইটিক ডিজিজ, এটা প্রথম প্রেগন্যান্সিতে হয় না, কিন্তু সেকেন্ড প্রেগন্যান্সিতে হয়, এবং সেটাকে ঠেকানোর সুযোগ আছে যদি আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি। তাহলে কিন্তু সেকেন্ড এন্ড সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিতে আমরা কিন্তু পেশেন্টের প্রেগন্যান্সি মানে এই আউটকাম ইমপ্রুভ করতে পারি। যদি আমরা এটা ডিটেক্ট করতে না পারি কিন্তু পেশেন্টের মানে নিউবর্নের কার্নিকটেরাস হয়ে বাচ্চা মানে লস্ট হয়ে যাবে। এখানে আমরা কি দেই, anti-RHD এই ইমিউনোগ্লোবুলিন দিয়ে দেই, দিলে ইচ প্রেগন্যান্সিতে আমরা মানে ইচ প্রেগন্যান্সির পরপরই এটা যদি আমরা দেই তাহলে পেশেন্টের কিন্তু মানে বাচ্চার আউটকামটা ইমপ্রুভ করবে। তার কারণ কি, বাচ্চার শরীরের যে অ্যান্টিজেন বা মানে হাজবেন্ডের যে অ্যান্টিজেন বাচ্চার মাধ্যমে ওয়াইফের শরীরের ব্লাডে চলে যায়, সেইটাই কিন্তু এখানে প্রবলেম ক্রিয়েট করে। সেটাকে আমরা নিউট্রালাইজ করতে হলে আফটার ইচ প্রেগন্যান্সি anti-RHD ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোল্ড টাইপ যে অ্যান্টিবডি যে কথাটা, এটা 30 ডিগ্রি অথবা নিচে। এই খেয়াল করো, অ্যান্টিবডিজ বাইন্ড বেস্ট এট 30 ডিগ্রি সেলসিয়াস ও লোয়ার। হ্যাঁ, 30 ডিগ্রি নিচে যদি এই যে অ্যান্টিবডি গুলা বাইন্ড করে, এই জন্য এটাকে কোল্ড অ্যান্টিবডি বলা হচ্ছে। এখানে আচ্ছা, আমরা একটু সিকল সেল অ্যানিমিয়াতে আসি। সিকল সেল অ্যানিমিয়া তো ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিশেষ করে যারা এই আমেরিকায় যাবা, আমেরিকাতে ব্ল্যাক পিপল যারা আছে, ব্ল্যাক পিপলদের কিন্তু সিকল সেল ডিজিজ, সিকল সেল অ্যানিমিয়া এটা ভেরি কমন। এবং আমেরিকাতে প্রেগন্যান্সিতেই তোমার ইচ প্রেগন্যান্সিতেই সিকল সেল ডিজিজ নিয়ে ওদের চিন্তা ভাবনাটা খুব বেশি। এখানে কি হয়, সিকল সেল ডিজিজে কি হয়, ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া হয় আর ভেসো অক্লুসিভ ক্রাইসিস হয়। ভেসো অক্লুসিভ ক্রাইসিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা তুমি যদি না চিন্তা করো তাহলে কিন্তু মিস করো। আচ্ছা,
এটা অনেক সময় পরীক্ষায় ধরা হয়, যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো মানে মানে মার্ক পাইতে চাও, তারা কিন্তু সিকল সেল অ্যানিমিয়াটা একটু ভালো করে পড়বে। কারণ ভালো নাম্বার দেওয়ার আগে সাধারণত সিকল সেল অ্যানিমিয়া থেকে প্রশ্ন করা হয়। তাইলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিকল সেল অ্যানিমিয়া ডায়াগনোসিসে আমরা অনেক সময় দেখা যায় সিবিসি করে তেমন কিছুই পাই না। হ্যাঁ, সিবিসি মেবি নর্মাল, পিবিএফ মেবি নর্মাল, কিন্তু ইলেকট্রোফোরেসিস এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যদি আমরা করি, সেটাই কিন্তু এই পেশেন্টের ডায়াগনোসিসের জন্য ইম্পর্টেন্ট। এখন এইখানে কি পাওয়া যাবে? হিমোগ্লোবিন এস পাওয়া যাবে, হিমোগ্লোবিন এস সি পাওয়া যেতে পারে, হিমোগ্লোবিন এস বিটা থ্যালাসেমিয়া পাওয়া যেতে পারে। এবং বিটা থ্যালাসেমিয়া আমাদের সিলেটে প্রচুর আছে। এখন বিটা থ্যালাসেমিয়ার পেশেন্টের সাথে যদি মানে দেখা যায় এই ট্রেইটের একটা পেশেন্টের সাথে যদি অন্য আরেকজন পেশেন্ট মানে ম্যারেজ হয়ে যায়, যার হয়তো কি নাম সিকল সেল অ্যানিমিয়া আছে, তাইলে কিন্তু এইরকম হিমোগ্লোবিন এস বিটা থ্যালাসেমিয়া পেশেন্ট আসতে পারে। পেরিফেরাল ব্লাড ফিল্মে সিকল সেল পাওয়া যেতে পারে, টার্গেট সেল পাওয়া যেতে পারে, কিন্তু সব সময় নাও পাওয়া যেতে পারে, এটা নাও পাইতে পারে। মাইক্রোসাইটিক পাওয়া যেতে পারে, পিবিএফ নাও পাওয়া যেতে পারে। তাইলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কিছু কেসে পাওয়া যাবে সিকল সেল, টার্গেট সেল, মাইক্রোসাইটিক, হাইপোগ্রামিক অ্যানিমিয়া, কিন্তু কিছু কিছু কেসে নাও পাওয়া যেতে পারে। তখন তোমাকে অন্যান্য ফিচার দেখে সন্দেহ করে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা এখানে সবচেয়ে বেশি ইনফরমেটিভ। আচ্ছা, এই সিকল সেল ডিজিজটা ম্যান্ডেটরি স্ক্রিনিং ফর হিমোগ্লোবিন এস এট বার্থ ইন দ্য ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, আমেরিকাতে যারা যাবা, হ্যাঁ, আমাদের ধারণা তোমাদের মধ্যে কেউ না কেউ হয়তো আমেরিকায় যাওয়ার পথেই আসো, হ্যাঁ, কিছুদিন পরে হয়তো আমেরিকা চলে যাবা। তো যারা আমেরিকায় যাবা তাদের কিন্তু সিকল সেল ডিজিজ সম্পর্কে খুব ভালো জানতে হবে, কারণ ওইখানে ব্ল্যাক পিপল আছে। আমাদের বাংলাদেশেও তো এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ইপিজেড করার কারণে বিদেশি অনেক লোক আসতেছে, যার কারণে ওদেরও চিকিৎসা আমাদের করতে হয়। যেমন চাইনিজ পিপল আমাদের সিলেটে অনেক আছে, আরো বিভিন্ন দেশের মানুষ আছে। হ্যাঁ, তাদের চিকিৎসার জন্য ওদের ডিজিজ গুলো আমাদের জানতে হবে যে ওদের কি ডিজিজ আছে। আমেরিকান পিপল যদি হয় তাহলে হিমোগ্লোবিন এস এর কথা মাথায় রাখতে হবে, সিকল সেল ডিজিজ সম্পর্কে মাথায় রাখতে হবে। এবং এই ডায়াগনোসিসের জন্য আমেরিকাতে যেটা প্রিনেটাল টেস্টিং করা হয় কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং এর মাধ্যমে। এই কেস যেটা হয়, এই যে সিকল সেল অ্যানিমিয়াতে পেশেন্টের অনেকগুলা ফিচার আসে, এর মধ্যে একটা ফিচার আসে পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশন একটা ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন, এবং এই জন্য এই পেশেন্টদের পালমোনারি ফাংশন টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট হয়, যার জন্য রেনাল ফাংশন টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হেপাটোবিলিয়ারি সিস্টেম ফাংশন টেস্ট ভেরি ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে এই হেপাটোপ্যাথি হইতে পারে। কিন্তু তোমাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্য অন্যান্য যে ডিজিজ আছে সেই জিনিসটা এক্সক্লুড করতে হবে। যে পেশেন্টের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন যেটা আছে, এই নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন পেশেন্টের কোনো মেনিনজাইটিস আছে কিনা সেটা তোমাকে আগে এক্সক্লুড করে নিতে হবে। এই জন্য ইনফেকশনের জন্য ব্লাড কালচার, এবিজি, হ্যাঁ, এগুলো আমাদের করতে হবে। একইভাবে আমরা রেডিওগ্রাফির হেল্প নিতে পারি, আল্ট্রাসোনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, এগুলোর হেল্প নিতে পারি। আমরা যদি পেশেন্টকে বিশেষ করে সিকল সেল ট্রেট যদি পাই, সিকল সেল ট্রেটে যদি পাই এবং তাদেরকে যদি ডায়াগনোসিস করে তাদের মানে যে মানে ম্যানেজমেন্ট আছে সেটা যদি করতে পারি, তাদের সিকল সেল ট্রেটের লাইফ এক্সপেক্টেন্সি নরমাল, কিন্তু সিকল সেল ডিজিজ যেটা সেটা কিন্তু নরমাল না। হ্যাঁ, আচ্ছা, এবং সিকল সেল ট্রেট যেটা, সিকল সেল ট্রেটের পেইনফুল ক্রাইসিস তেমন একটা হয় না, কিন্তু সিকল সেল ডিজিজের পেইনফুল ক্রাইসিস নিয়ে পেশেন্ট আসতে পারে। সিকল সেল ডিজিজ যেটা আছে, সিকল সেল ডিজিজের যে কমপ্লিকেশন গুলো হয়, সেই কমপ্লিকেশন গুলো প্রিভেন্ট করার জন্য আমাদের কি করতে হয়, তাকে প্রোফাইলেকটিক পেনিসিলিন দিয়ে যেতে হয়। তার কারণটা কি? সিকল সেল ডিজিজে কি হয়, স্প্লিনটা আলটিমেটলি অটোস্প্লিনেক্টমি হয়ে যায়। হ্যাঁ, স্প্লিনটা অটোস্প্লিনেক্টমি হয়ে যায়, স্প্লিনের কোনো ফাংশন থাকে না। এক পর্যায়ে দেখা যায় স্প্লিন কোনো কাজই করে না। স্প্লিন কাজ না করলে কি অসুবিধা হইতে পারে? তাহলে তোমাদের জানতে হবে এখন স্প্লিনেক্টমি করলে কি অসুবিধা হয়। তোমরা কেউ বলতে পারবা স্প্লিনেক্টমি করলে কি অসুবিধা হয়?
যেমন একজন মানুষকে আমরা স্প্লিন কেটে ফেলে দিলাম, যেমন থ্যালাসেমিয়া পেশেন্ট। হ্যাঁ, তোমরা এখন লাইভে নাই অনেকেই, লাইভে অনেকেই নাই। এখন আমার নিউমোকক্কাল ইনফেকশন হতে পারে স্যার। হ্যাঁ বলো। নিউমোকক্কাল ইনফেকশন হতে পারে স্যার। ইয়েস, নিউমোকক্কাল ইনফেকশন হতে পারে। আর কি হতে পারে? সবাই লাইভে আসো। নিউমোকক্কাল ইনফেকশন ছাড়া আর কি? স্যার ব্লাডের অসমোলারিটি বেড়ে যেতে পারে। হ্যাঁ, স্যার বুঝি নাই। ব্লাডের অসমোলারিটি বেড়ে যাবে, ব্লাডের অসমোলারিটি বেড়ে যাবে। আর কি? আর কি? স্প্লিনের কাজ কি? আমরা যে শরীরে যে আল্লাহ যে আমাদেরকে স্প্লিন দিবেন, স্প্লিন কি কাজ করে? স্প্লিন না থাকলে আমাদের কি অসুবিধা হবে? স্যার এখানে আরবিসি গুলো স্যার যে লাইফ স্প্যান রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে স্যার, রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের কাজটা কি? পলিসাইথেমিয়া হতে পারে। হ্যাঁ? ইমিউনিটি প্রদান করে। যেমন আগে আমরা বলতাম অ্যাপেন্ডিক্স কোনো দরকারি জিনিস না, ঠিক না? যে কোনো কারণে ল্যাপারোটমি করলেই অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দিত। এখন কি বলা হয় যে অ্যাপেন্ডিক্স কিন্তু মানে খামাখা আল্লাহ দেয় নাই আমাদের শরীরে, অ্যাপেন্ডিক্সেরও কিন্তু প্রয়োজন আছে। অ্যাপেন্ডিক্স ইজ এ পার্ট অফ ইমিউন সিস্টেম। লিম্ফোয়েড অর্গান জি স্যার। এখন যদি অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দেওয়া যায়, তাহলে কেটে ফেলে দিলে কি হবে? আলটিমেটলি ইমিউন সিস্টেম উইক হয়ে গেল। যেমন কলিসিস্টেক্টমি। কলিসিস্টেক্টমি অনেকেরই গলব্লাডারে পাথর আছে, কিন্তু কলিসিস্টেক্টমি অনেকে করতেছে না। হ্যাঁ, আবার অনেকে মানে করে ফেলতেছে। কলিসিস্টেক্টমির পরে কি সমস্যা হইতে পারে? কলিসিস্টেক্টমি যদি যারা করে ওদের লং টার্ম কি কমপ্লিকেশন হতে পারে? প্যানক্রিয়াসে ক্যান্সার হতে পারে। আমি গত পরশুদিনে একজন রোগী পাইলাম, এই পেশেন্টের কলিসিস্টেক্টমি করা ছিল এবং পেশেন্টের এক পর্যায়ে ডায়াগনোসিস হলো কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। এবং পেশেন্ট হয়তো আজকে চলে যাচ্ছে লন্ডনে। পেশেন্ট আজকে তার ফ্লাইট আছে, লন্ডন চলে যাচ্ছে। পেশেন্ট কি নিয়ে আসছে? আমার কাছে আসছে নিয়ে পেট ব্যথা, এবং পেট ব্যথা আমি পাইলাম পেশেন্টের কি লিউকোসাইটোসিস। এবং লিউকোসাইটোসিস পেয়ে আমি চিন্তা করলাম যে প্যানক্রিয়াসে কোনো সমস্যা থাকতে পারে। আচ্ছা দেখি প্যানক্রিয়াসটা একটু পরীক্ষা করাই। প্যানক্রিয়াস পরীক্ষা করতে গিয়ে সাথে আমি আরো কিছু পরীক্ষা দিলাম, যেমন একটা দিয়েছিলাম অ্যালকালাইন ফসফেটেস। অ্যালকালাইন ফসফেটেস 2000-এর উপরে। হ্যাঁ, বিলিরুবিন দিলাম, বিলিরুবিনও বেশি। তখন দেখা গেল, আমার মনে সন্দেহ হলো যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হইতে পারে, এবং সিটি স্ক্যানে দেখা গেল সত্যি সত্যি কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস আসলো, এবং পেশেন্ট আজকে চলে যাচ্ছে দেশ ছেড়ে আবার লন্ডনে চিকিৎসার জন্য। হ্যাঁ, কিন্তু চিকিৎসাটা কিন্তু খুব একটা রিওয়ার্ডিং না। যদিও পেশেন্ট আর্লি ডায়াগনোসিস হয়েছে, পেশেন্টের কোনো মেটাস্টেসিস হয়নি, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে স্যার? এর কারণটা কি স্যার? কলিসিস্টেক্টমি করলে এর কারণটা কি স্যার? কারণ এটা আমি এখনো জানি না, তোমরা এটা একটু খুঁজে বাইর করবা যে কি কারণে এটা হচ্ছে। কিন্তু আমি একটা বইতে পাইছিলাম যে পলিসিস্টেক্টমি যারা করতেছে তাদের একটা রিস্ক অফ প্যানক্রিয়াটিক ক্যান্সার বেড়ে যায়। কারণ এই যে গলব্লাডারের যে বাইল, এই বাইলটা যে পরিমাণে আমাদের থাকে, পরবর্তীতে আমাদের এই যে কমন বাইল ডাক দিয়ে অতটা বাইল তো থাকে না। হ্যাঁ, বাইল শরীরের জন্য তো একটা প্রয়োজনীয়, এবং বাইল না থাকলেও এটা থেকে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমাদের খালেক স্যার যে মারা গেলেন, স্যারের কিন্তু ওই কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস ছিল, এবং স্যারকে আমরা কিন্তু বাঁচাইতে পারি নাই। স্যার তাড়াতাড়ি মানে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে স্যার মারা গেলেন। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি বলতেছিলাম তোমাদেরকে? পেনিসিলিনের কথা আলাপ করতেছিলাম। পেনিসিলিন কেন দিব? তার কারণ হলো ওই যে কথাটা বলছিলাম, এনক্যাপসুলেটেড অর্গানিজম, যেগুলো এনক্যাপসুলেটেড অর্গানিজমের মধ্যে তোমরা যেটা বলছো সেটা হলো একটা নিউমোকক্কাস। ঠিকই আছে, নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, এরকম আরো কিছু আছে এনক্যাপসুলেটেড অর্গানিজম। সেই অর্গানিজম গুলা দেখা যায় ইনফেকশন বেড়ে যায়, এবং এই ইনফেকশনের কারণে স্প্লিন যেহেতু নষ্ট হয়ে যায়, স্প্লিন নষ্ট হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি এই সমস্যাগুলো হয়। আচ্ছা, এখন আমরা একটু কুইক শেষ করে ফেলব। আচ্ছা, এই পেশেন্ট যারা এই যে সিকেল সেল অ্যানিমিয়া কি কি নিয়ে প্রেজেন্টেশন নিয়ে আসে? তোমরা চটচট বলে যাও তো, সিকেল সেল অ্যানিমিয়া কি কি প্রেজেন্টেশন নিয়ে আসে? পেশেন্টের কিন্তু ভেনাস থ্রম্বোএম্বোলিজম হয়, হার্ট ডিজিজ হয়, রেনাল কমপ্লিকেশন হয়, নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হয়, অ্যাকিউট চেস্ট সিনড্রোম হয়।
অ্যাকিউট চেস্ট সিনড্রোম সম্পর্কে তোমাদের ধারণা আছে কারো? সিকেল হেপাটোপ্যাথি, proliferative retinopathy, avascular necrosis of bones, priapism, leg ulcer. প্রায়াপিজম হলে যদি তাকে সাথে সাথে চিকিৎসা না করা যায় তো ইম্পর্টেন্সই ডেভেলপ করবে, ফিউচারে সে একটা বিপদে পড়ে যাবে। হ্যাঁ, তাইলে আমি কিন্তু প্রায়াপিজমের পেশেন্ট কিছু পাইছি ওয়ার্ডে। হ্যাঁ, দেখা গেছে আমি যখন সার্জারি ওয়ার্ডে কাজ করছিলাম তখন প্রায়াপিজমের পেশেন্ট পাইছি, এবং এটা আসলে খুব এম্বারেসিং অবস্থা। এবং প্রায়াপিজমের একটা কারণ কিন্তু এই সিকেল সেল এনিমিয়া, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি, সিকেল হেপাটোপ্যাথি, অ্যাকিউট চেস্ট সিনড্রোম, এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিস, এই ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিসটার কারণেই পেশেন্ট কিন্তু মারা যায়। এবং এই ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিসের জন্য আমরা অ্যানালজেসিক দেই, হ্যাঁ, ফিজিক্যাল থেরাপি দেই। তাইলে অ্যাকিউট কিছু কমপ্লিকেশন, কিছু ক্রনিক কমপ্লিকেশন, এই জিনিসগুলো একটু খেয়াল করো। অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে কি কি নিয়ে আসে পেশেন্ট পেইন নিয়ে আসলে আমরা চিন্তা করব অ্যাকিউট ভ্যাসো অক্লুসিভ পেইন এপিসোড, অ্যাকিউট চেস্ট সিনড্রোম। অ্যাকিউট চেস্ট সিনড্রোমে একদম পুরা মানে মনে হবে যেন এমআই এর মতো। এবং পেশেন্ট এমআইও নিয়ে আসতে পারে। মায়োকার্ডিয়াল ইনফারকশনের একটা কারণ সিকেল সেল অ্যানিমিয়া, স্ট্রোকের একটা কারণ কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া। হ্যাঁ, স্ট্রোক পেশেন্ট বিশেষ করে আর্লি এজে, আর্লি এজে স্ট্রোক পেশেন্টের কিন্তু এই ইসকেমিক স্ট্রোক, হেপাটিক স্ট্রোক, তোমাদের কি ক্লাসের সময় শেষ? হ্যালো, ক্লাসের কি সময় শেষ তোমাদের? তোমরা কি স্টপ করে দিতে চাও না একটু দেখাবো? নামাজ পড়তে হবে। হ্যাঁ, নামাজ এই 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, দাঁড়াও। এই জিনিসটা একটু তোমরা খেয়াল করো। অ্যাকিউট ফিচার যেটা আছে, হ্যাঁ, সিকেল সেল অ্যানিমিয়ার অ্যাকিউট ফিচার, এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। অ্যাকিউট ভ্যাসো অক্লুসিভ পেইন, সেপসিস, নিউমোনিয়া, মেনিনজাইটিস, অ্যাপ্লাস্টিক ক্রাইসিস, হ্যাঁ, ইসকেমিক স্ট্রোক, বিশেষ করে ইয়াং এজে যদি তুমি কোনো ইসকেমিক স্ট্রোক, হিমোরেজিক স্ট্রোক, টিআইএ নিয়ে আসে, তাহলে তোমার মাথায় রাখতে হবে এই পেশেন্টের সিকেল সেল অ্যানিমিয়া আছে কিনা। একইভাবে অ্যাকিউট চেস্ট সিনড্রোম, এজমা, হ্যাঁ, যদি পালমোনারি এম্বোলিজম নিয়ে আসে তাহলে চিন্তা করতে হবে পেশেন্টের সিকেল সেল অ্যানিমিয়া আছে কিনা। একইভাবে রেনাল ইনফাকশন, হ্যাঁ, পেশেন্ট হিমাচুরিয়া নিয়ে আসতে পারে। হ্যাঁ, তাইলে পেপিলারি নেক্রোসিস হয়, পেশেন্টের একটা প্রেজেন্টেশন হয় হাতে পায়ে ব্যথা, হাতের আঙ্গুল যেগুলো আছে, আঙ্গুলের যে বোন গুলো আছে, বোন গুলাতে ব্যথা হয়। হাতের বিশেষ করে মানে যে ফ্যালেঞ্জেস আছে, ফ্যালেঞ্জেস টোজ যেগুলো আছে, হ্যাঁ, সবগুলাতে কিন্তু পেইন, সিভিয়ার পেইন নিয়ে আসতে পারে। পেশেন্ট মায়োকার্ডিয়াল ইনফাকশন নিয়ে আসতে পারে, সাডেন ডেথ হয়ে যেতে পারে। হ্যাঁ, পেশেন্টের এই যে জিনিসগুলো দেখতেছো, এই সব জিনিস খেয়াল রাখতে হবে মাথায়, যে এগুলা কিন্তু সিকেল সেল অ্যানিমিয়ার একটা ফিচার। এখানে চিকিৎসা হাইড্রোক্সি ইউরিয়া থেরাপি, কিন্তু হাইড্রোক্সি ইউরিয়া থেরাপি যাদেরকে দেওয়া হবে তাদের আবার মনে রাখতে হবে লিউকোপেনিয়া হয়, থ্রম্বোসাইটোপেনিয়া হয়, এটা আবার খেয়াল করে চিকিৎসা দিতে হবে। যখনই আমরা এই সিকেল সেল অ্যানিমিয়াকে চিকিৎসায় যাব তখন আবার মনে রাখতে হবে, বা যে কোনো হিমোলাইটিক অ্যানিমিয়া চিকিৎসায় যখন যাব তখন আমাদের মনে রাখতে হবে আয়রন চিলেশনের কথা। আয়রন চিলেশনের মধ্যে ওরাল ড্রাগ যেটা, হ্যাঁ, ওরাল ড্রাগ কিন্তু ডিফেরিপ্রন কিন্তু অ্যাভেলেবল আছে, আমরা ইউজ করি। ডিসফেরিঅক্সামিন যেটা আছে ইনজেক্টেবল, সেটা পেডিয়াট্রিক্সে বেশি ইউজ হয়, মেডিসিন ওয়ার্ডে আমরা ওরাল ড্রাগটাই বেশি ইউজ করি। আচ্ছা, পেশেন্টের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই যে চোখের যে সমস্যাগুলো, চোখের সমস্যা, রেটিনাল ডিটাচমেন্ট হয়ে পেশেন্ট ব্লাইন্ড হয়ে যেতে পারে তুমি যদি প্রপার টাইমে ডায়াগনোসিস করতে না পারো। এবং এই যে ভ্যাসো অক্লুসিভ থেরাপিতে চিকিৎসা আহামরি কিছু না, জাস্ট একটা নর্মাল স্যালাইন লাগাইতে হবে আর পেইন রিলিফ করতে হবে। হ্যাঁ, এটা তোমার যদি একটু খেয়াল রাখো তাইলে হয়ে যাবে। পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে আর একটু নর্মাল স্যালাইন দিতে হবে। এই নর্মাল স্যালাইনটা দেওয়া কোনো কঠিন কিছু না, নর্মাল স্যালাইন দিবা অথবা 5% ডেক্সট্রোজ স্যালাইন দিবা আর হাইড্রোক্সি ইউরিয়া। এই জিনিসটা তোমার যদি সময় মতো ডায়াগনোসিস করা যায় এবং সময় মতো এটা দেওয়া যায়, পেশেন্টের লাইফ সেভ হয়ে যাবে। আদারওয়াইজ পেশেন্ট শকে গিয়ে পেশেন্ট মারাই যাবে। যদি
অ্যাকিউট চেস্ট সিনড্রোম হয়, তাইলে কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে এটিপিক্যাল অর্গানিজম দিয়ে বেশিরভাগ হয়। এটিপিক্যাল অর্গানিজম মানে মাইকোপ্লাজমা, হ্যাঁ, মাইকোপ্লাজমা, ক্লেমিডিয়া, যার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক চয়েস করার সময় কুইনোলন্স, ম্যাক্রোলিড এগুলোর কথা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাইলে হেমোরাইটিক অ্যানিমিয়া আমাদের কিছু কিছু আলোচনা আমরা করলাম, বাকিটুকু তোমরা এখন নিজ দায়িত্বে পড়ে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদের অ্যাটেনশনের জন্য ধন্যবাদ। আমরা এইভাবে একটু হিমাটোলজি আরো মানে কিছু কিছু জিনিস নিয়ে ডিসকাস করব, তোমরা একটু হিমাটোলজি পড়বা, কারণ আমরা ডাটা ইন্টারপ্রিটেশন সময় অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দিয়েই তোমাকে আয়রন ডেফিসিয়েন্সিতে থাকবো না, চলে যাব হয়তো থ্যালাসেমিয়াতে, অথবা চলে যাব কোনো একটা হেমোলাইটিক অ্যানিমিয়াতে বা অন্যান্য দিকে, যে তোমার নলেজ কতটুকু আছে। ডাটা ইন্টারপ্রিটেশন সময় এই জিনিসগুলা, তোমাদের নলেজগুলা আমরা যাচাই করি, এবং যাচাই করে তোমাদেরকে ভালো নাম্বার দিব না পাস মার্ক দিব সেটা ঠিক করি। ঠিক আছে, তাইলে তোমরা এটা একটু নিজ দায়িত্বে একটু পড়ে নিও, যাতে আমরা চাই সবাইকে ভালো নাম্বার যাতে পাও। ভালো নাম্বার পাইলে তোমার ভবিষ্যৎ ভালো হবে এবং তোমার কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে থাকার জন্য ক্লাসে।